শীতের গভীর রাতে চারপাশ তখন নিস্তব্ধ। গ্রাম যেন এক রহস্যময় ঘুমিয়ে আচ্ছন্ন। বটগাছের নিচে জড়ো হওয়া গ্রাম্য আড্ডার মজলিস তখনও ভাঙেনি, কিন্তু সেখানে বসে থাকা কয়েকজন লোক এক মানসিক ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসি ঠাট্টায় মত্ত। হাসি ঠাট্টার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক অসহায় পাগল মানুষ, যার মানসিক অসুস্থতা তাদের কাছে নিছক আনন্দের খোরাক। এই দৃশ্য দেখে অংশুর হৃদয়ে আঘাত লাগে। সে সেই আড্ডা ছেড়ে উঠে আসে। তার বন্ধু অনিশ অংশুর হঠাৎ চলে আসার কারণ বুঝতে না পেরে তার পিছু নেয়। আরে দাদা, হঠাৎ অমন মুখ ভার করে ভিড়ের মধ্যে থেকে চলে এলেন যে? তেমন কিছু হয়নি, মনটা ভার লাগছিল। পাগল নিয়ে ঠাট্টা তামাশা করা মোটেই ঠিক না, তাই চলে এলাম। ওহ, এই ব্যাপার। আপনি বেশি ভাবছেন। পাগল তো পাগলই, তাদের নিয়ে হাসি ঠাট্টা করলে কি আসে যায়? তাই বলে মজার ছলে একজন অসুস্থ মানুষকেও ছাড়বে না। ওরা পাগল নয়, তারা মানসিক ভারসাম্যহীন মানুষ। কারো অসুস্থতা নিয়ে কি হাসতে হয়? আরে বাবা, আমরা তো সবাই মিলে মজা করছিলাম। কারো অসুস্থতা নিয়ে তামাশা করা সুস্থ মনের কাজ নয়। কথাটা মন্দ বলেননি, সত্যি আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাইছি। না না, তুমি এমন করে ক্ষমা চাইছো কেন? তবে ক্ষমা চাওয়া ভালো গুণ। আমি ভেবেছিলাম তর্ক করবে, কিন্তু তোমার এই অনুতাপ দেখে আমার ভালো লাগলো। অংশু তার গভীর মানবিক মূল্যবোধের কথা জানায়। একজন মানসিক অসুস্থ মানুষের প্রতি সমাজের এই সংবেদনশীলতা নিয়ে তার কথা শুনে অনিশ তার ভুল বুঝতে পারে এবং অনুতপ্ত হয়। তার অনুশোচনা অংশুর হৃদয়ে স্বস্তি নিয়ে আসে। রাত তখন গভীর হয়েছে কম না। গ্রামে একটা উঁচু মাচার উপর বসেছিল বাদল আর বিরাজ। তারা দুজনই তখন আড্ডার ফাঁকে অনিশ এবং অংশুর চলে যাওয়া নিয়ে আলাপ করে। কি হলো বিরাজদা, অনিশ আর অংশু এমন হঠাৎ করে চলে গেল কেন? আরে ছাড়ো না ওদের। অংশু তো সবসময় কেমন একটা গম্ভীর মানুষ। রাতে কি করা যায় বলো দেখি? চলুন আজ রাতে একটা কাণ্ড করি। আমরা ভূতের বেশ ধরে লোকজনকে ভয় দেখাই। দারুণ বলেছ। এই শীতে একটু গরম মজা না হলে কি চলে? কিন্তু কেউ যদি আমাদের চিনে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। আরে মশাই, ভূতের সাজটা এমন করব না, কেউ চিনতেই পারবে না। আপনার পুরনো ছেঁড়া কাপড় আর সাদা রং মাখবো মুখে। ঠিক আছে, চলো তবে আজ রাতটা একটু জমিয়ে দেই, কিন্তু সাবধানে থাকতে হবে। এখন আর দেরি করে লাভ নেই। তাদের এই কৌতুকপূর্ণ পরিকল্পনায় শীতের রাত আরও রহস্যময় ও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। গ্রামের সাধারণ মানুষের সরলতা নিয়ে এই ধরনের ঠাট্টা তামাশা তাদের মনে কোনো অনুশোচনা তৈরি করে না। কালো রাতের কবলে যেন বন্দি গোটা সবুজ গ্রাম। গ্রামবাসী ঘুমে কাতর হলেও আকাশ পাহারা দিচ্ছে জেগে। এমন সময় দরজার বাইরে দাঁড়িয়ে অংশু। তার মনে গভীর চিন্তা। সে অপেক্ষা করছে সন্তোষের মা সুনিতার জন্য। সেদিন রাতে অনিশ তাকে তার স্ত্রীর অস্বাভাবিক কার্যকলাপের কথা জানায়, কারণ সুনিতার 2 সন্তান মারা যাওয়াতেও তার চোখে কষ্ট দেখেনি। তাই ডাক্তার অংশু এসেছেন চিকিৎসা করতে, কিন্তু সুনিতা দেখা করতে রাজি না হওয়ায় তার ছেলেকে পাঠিয়েছে। দাদা, মা আপনার সাথে এখন কথা বলতে চায় না, তাই আমাকে বাইরে পাঠিয়েছে। আচ্ছা, তার ইচ্ছা। তোমাকে কিছু প্রশ্ন করব, ভয় পাবে না কিন্তু। তোমার চোখে এত ভয় কেন আমাকে বলো তো? দাদা, মা আমার দিদি আর দাদাকে নিজেই মেরেছে। আমার দিদির আত্মা মীরা দিদি আমাকে বলেছে, আমাকে বাঁচান আপনি। এ কি বলছো তুমি? তোমার মা এমন কাজ কেন করবে? মীরা দিদির আত্মা সে রাতে আমার কাছে আসে যখন মা বাড়িতে থাকে না। সে বলেছে মা হলো এক খারাপ শক্তির উপাসক। ওই শক্তি সে একটি দেহ থেকে লাভ করে। মা আমার বাবাকে বাইরে
কাজে পাঠিয়ে দিত, তারপর আমাদের মেরে ফেলতো। আমি তোমাকে বাঁচাবো সন্তোষ, তুমি চিন্তা করো না। আপনি বাবাকে কিছু বলবেন না, অনুরোধ করছি। মা জানেন আমি তার সব কিছু জেনে ফেলেছি, তাই কিছুদিন পর আমাকেও মেরে ফেলবে। আপনি শুধু আমাকে বাঁচান। আমি তোমার বাবাকে এখনই কিছু বলবো না, তুমি ভেতরে যাও। সন্তোষের অসহায় মুখটা দেখে অংশুর চোখ জলে ভরে আসে। এক মা হয়ে কিভাবে নিজের সন্তানদের এমন ভয়াবহ পরিণতি দিতে পারে, সেই প্রশ্নে তার মন তোলপাড় করে। পৃথিবীর সাক্ষাৎ যখন সূর্যের সাথে হয় তখন সকালের সূচনা হয়, আর সেটা যদি হয় শীতের সকাল তাহলে তো কথাই নেই, কারণ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য চুরি করে শীতকে দেয়। এমন সময় হাসপাতাল চত্বরে তখনও মানুষের ভিড় শুরু হয়নি। অংশু তার বন্ধু প্রসাদকে পাঠিয়েছে অনিশের মেয়ে মীরার মৃত্যুর ঘটনার তদন্ত করতে। প্রসাদ দাঁড়িয়ে আছেন তখন হাসপাতালের সামনে, তার সাথে আছেন ডাক্তার সঙ্গীতা। আমি মীরার লাশের ঘটনা তদন্ত করতে এসেছি। আপনি তো তার চিকিৎসা করেছিলেন, তাই না? হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। বাচ্চাটার নিথর দেহ দেখে আমারও খুব কষ্ট হয়েছিল। শুধু আগুন লাগার আঘাত, অন্য কিছু নেই? হ্যাঁ, একটা জিনিস খুব খটকা লেগেছিল। পোড়া দেহের ওপর দড়ির মোটা দাগ। মনে হয় তাকে বেঁধে পোড়ানো হয়েছিল, তারপর দড়ি খুলে দেওয়া হয়। তার মানে এই সব কিছু কোনো দুর্ঘটনা ছিল না, এটি তাহলে পরিকল্পিত খুন, বেঁধে পুড়িয়ে মারা হয়েছিল। আপনি নিশ্চিত? আপনি কি পুলিশকে এসব বলেছিলেন? হ্যাঁ, আমি নিশ্চিত। পোড়ানোর পর কেউ দড়ি খুলে দিয়েছিল, যেন কেউ না বুঝতে পারে, কিন্তু পুলিশকে বলার সাহস হয়নি। সে মুহূর্তে শিশুটির প্রাণ বাঁচানোর চিন্তা বেশি ছিল। তার মানে মীরাকে তার মাই মেরেছে। অংশু ঠিকই বলেছিল। আর আপনি খুব সাবধানে থাকবেন, আমি সবটা অংশুকে জানাবো। সাহায্য প্রয়োজন হলে আবার আসবেন। প্রসাদ ডাক্তার সঙ্গীতার কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে দ্রুত অংশুর কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মীরার দেহে দড়ির দাগ আর মায়ের অস্বাভাবিক আচরণ সবই এক ভয়াবহ সত্যের দিকে ইঙ্গিত করে। রাত তখন তার সবচেয়ে হিংস্র ও ভয়ঙ্কর রূপে। উঠোনের একপাশে তুলসী মঞ্চ, তার উপর একটি প্রদীপ জ্বলছে টিমটিম করে, যা এই গভীর অন্ধকারেও এক আলোর প্রতীক। ঠিক তার পাশে শীতল পাটিতে অচেতন হয়ে শুয়ে আছে সন্তোষ। সন্তোষকে ঘিরে মাঝখানে একটি যজ্ঞের আগুন জ্বলছে, আর আগুনের পাশে বসে আছে তার মা সুনিতা। সুনিতার আসল রূপ তখন প্রকট। তার চোখ লাল, মুখ থেকে রক্ত পড়ছে, আর গলায় গভীর কাটা দাগ। খোলা কালো চুল, সেই আত্মা বহু বছর আগে ঝাড়ফুঁক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যা এখন প্রতিশোধ নিতে ফিরে এসেছে তার শরীরে। সুনিতা, আমি জানি আপনার উপর কোনো অশুভ শক্তি ভর করেছে। দয়া করে সন্তোষকে ছেড়ে দিন, এ শিশুটির কোনো দোষ নেই। তুই কোথা থেকে এলি আমার কাজে বাধা দিতে? তোর সাহস দেখে আমি অবাক। চলে যা এখান থেকে, আমি এই দেহ ছাড়বো না। আপনি কিন্তু অনেক বড় অন্যায় করছেন। কেন নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছেন? এই শরীর আমার, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছিলি, আমি প্রতিশোধ নেবই। আমি নিজের হাতে মীরাকে বেঁধে আগুনে পুড়িয়ে মেরেছি, আর রাজুকে পুকুরে ডুবিয়ে দিয়েছি। আমি রক্ত চাই, রক্ত। এই সন্তোষী হবে আমার শেষ শিকার। আমি পূর্ণ শক্তি লাভ করব। আপনি এক নরপিচাস। আমি সব ব্যবস্থা করে এসেছি, আজকেই পাপের ফল পাবেন। অংশু মনে মনে এক কবজের মন্ত্র পাঠ করে, যার শক্তি হাজার অদৃশ্য আত্মাকে উঠোনে নিয়ে আসে। কবজের প্রভাবে অদৃশ্য আত্মারা সুনিতার ভূতের দেহকে ঘিরে ধরে। আপনার
আপনার আর নিস্তার নেই। এই কবজের শক্তি আপনাকে শেষ করবে। না না, কি হচ্ছে আমার সাথে? আমার শরীর জ্বলে যাচ্ছে। কি করছিস তুই? তোকে আমি ছাড়বো না। কবজের প্রভাবে অদৃশ্য আত্মারা যন্ত্রণা নিয়ে সাথে সাথে বের হয়ে যায় সুনিতার দেহ থেকে সেই অশুভ শক্তি। সন্তোষ, সন্তোষ, তুমি ঠিক আছো? ভয় নেই, সব শেষ হয়ে গিয়েছে। এ কি হলো অংশুদা? আমার সুনিতা, আমার সন্তানদের মৃত্যুর জন্য সেই দায়ী ছিল। আমি কিছুই জানতাম না। অংশু নির্বাক, কারণ অনিশের আকস্মিক ঘটনায় কাতর হওয়া স্বাভাবিক। অবশেষে অশুভ শক্তির বিনাশ হয়, সন্তোষের জীবন রক্ষা হলো। অনিশ তার স্ত্রীর ভয়ঙ্কর কুকর্মের কথা জানতে পেরে শোকে পাথর হয়ে যায়। তার জীবনের সব অন্ধকার দূর হয়, কিন্তু সন্তানদের হারানোর বেদনা তাকে আজীবন তাড়িয়ে বেড়াবে। গ্রামের সরল জীবনের এই ভয়ঙ্কর রহস্যের সমাপ্তি ঘটে এক অলৌকিক উপায়ে।